একাত্তরের প্রশ্ন আসলে তো এখানে আসলে কথা বলতে হয় খুব সতর্কতার সাথে। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে জামাত যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু জামাত দলীয়ভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক ছিল না, এটা প্রমাণিত। দর্শক, আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও স্বাগতম। পাশাপাশি দর্শক শ্রোতা আছেন যারা যারা এই অনুষ্ঠান দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। আমি শুরুতেই জানতে চাই, সিরাজগঞ্জ জেলার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট আপনি কিভাবে দেখছেন এবং সেই সাথে সাধারণ মানুষের মানসিকতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং এইসব বিষয়ে আপনার আসলে মূল্যায়নটা কি? সাম্প্রতিক সময়ের বিষয়ে কথা বলতে গেলে একটু অতীত স্মৃতিচারণ করতেই হয়। আপনারা জানেন যে বিগত 17 বছর বাংলাদেশের সকল রাজনৈতিক দলই নির্যাতনের শিকার ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ছিল জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামের শীর্ষ 11 জন ব্যক্তিকে ফাঁসি দিয়ে এবং জেলখানার মধ্যে হত্যা করা হয়। তাদের টার্গেটই ছিল যে জামাত ইসলামীকে রাজনৈতিক অঙ্গন থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। আমরা যেটা জানতাম যে সরকারের একটা পরিকল্পনা ছিল সে সময়ের, যে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিবে, কিছু সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পূর্বে, আর ইয়াং উদীয়মান তরুণ নেতৃত্বে যারা আছে তাদেরকে কিছু ক্রসফায়ার দিবে, মাঠ পর্যায়ের কিছু লোকদেরকে মামলা টামলা দিয়ে বিচার করে তাদের রায় দিয়ে জেলে পুরে রাখবে। এভাবে এই আন্দোলনটাকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ সাক্ষী, আপনারা সাংবাদিক যারা আছেন তারাও সাক্ষী, যে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে কার্যত প্রতিবাদ সর্বোচ্চ শক্তিতে জামাত ইসলামী করেছে। তারা তাদের পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে না পারলেও যে বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলোর সবকিছুই তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে। শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন গুমও করেছে, জেলেও দিয়েছে। কিন্তু 17 বছর পরে 24-এর জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সাধারণ জনগণ সহ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে, এটা সাধারণ জনগণের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং সবাই মনে করে যে আন্দোলনের মূল নেতৃত্ব দেওয়ার পিছনে এরাই ছিল। যদিও আমরা এটা ছাত্র জনতার আন্দোলন বলে অবহিত করি, যেহেতু তাদের ব্যানারে তাদের নেতৃত্বে সবকিছু হয়েছে, আমরা সহযোগিতা করেছি। এর আগেও আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। 24 পরবর্তী সময়ে একটা পরিবেশ আসছে, সেই পরিবেশে আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি। আগে কর্মসূচিগুলো পালন করছি খুব গোপনীয়তার সাথে, অথবা কোথাও কোনো কর্মসূচি দিলে কর্মসূচি পালনের পরে অনেকে জানছে যে এখানে জামাত ইসলাম একটা কর্মসূচি পালন করলো, তার আগে জানে নাই। আর এখন ঘটা করে আগে থেকে ঘোষণা দিয়ে সেই কর্মসূচিগুলো পালন করছি। জামাত ইসলাম একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনারা জেনে খুশিও হবেন যে আমাদের মধ্যে গণতন্ত্রের চর্চাটা কেমন। যে বিগত সময়ে যেখানে আমাদের 3 জন লোক একত্রিত হতে পারতো না, সেখানে আমাদের কাউন্সিলগুলো উপজেলা থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের যে সময়ের কাউন্সিল আছে, সেই সময়ের মধ্যে কাউন্সিল হইতো এবং নেতৃত্ব নির্বাচিত হইতো, তাদের শপথ হইতো। এমন কোনো বছর নাই যে সময় এই নির্বাচনের কার্যক্রম পরিচালনা হয়নি। শুধু মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পর এক টান আমিরি জামাতের নির্বাচনটা শুধু বন্ধ ছিল। ভারপ্রাপ্ত আমির হিসাবে মকবুল আহমেদের দ্বারা পরিচালিত হয়েছে। পরের টার্মে আবার নির্বাচন হয়ে তিনি আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। এই যে এত মানে অত্যাচার, নির্যাতন, এরপরে রাজনৈতিকভাবে নিপীড়ন জামাত ইসলামের প্রতি, এরপরও আমাদের যে দলীয় গণতন্ত্রের চর্চা, এই গণতন্ত্রের চর্চার কোনো ঘাটতি হয়নি। 5 আগস্ট পরবর্তীতে তো এগুলো এখন আমরা প্রকাশই করতেছি, কেন্দ্রে সম্মেলনের মাধ্যমে হচ্ছে। সেগুলো সম্মেলনের মাধ্যমে হয়তো বা গ্রুপ ভিত্তিক এক অঞ্চলে একটা গ্রুপ উপস্থিত হতো, সেখানে তাদের ভোট নেওয়া হয়তো, মতামত নেওয়া হয়তো, এরপরে নেতৃত্ব নির্বাচন হতো। এই অবস্থার মধ্য দিয়ে আমাদের 2010-এর পরবর্তীতে, 2015-র পরবর্তীতে আন্দোলনের কিছুটা হলেও 15 পর্যন্ত যে আন্দোলনের পরিবেশ ছিল, 15 পরবর্তীতে সে আন্দোলনের পরিবেশটা ছিল না। তবে আমরা আমাদের সংগঠনকে গোছানোর জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার, এই সময়গুলো আমরা সেই পরিকল্পনা নিয়েছি। আমাদের আভ্যন্তরীণ প্রোগ্রাম এবং কর্মসূচি বেশি, ওপেন রাজনৈতিক কর্মসূচি খুব কম। সেই সময়েও আভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতাম, ওপেন রাজনীতিগুলো করতে কষ্ট হতো। এখন আভ্যন্তরীণ কর্মসূচি বাস্তবায়ন করতেছি, ওপেনগুলো ওপেনই বাস্তবায়ন করতেছি। মানুষ হয়তো মনে করতে পারে যে বিগত সময়ে এদের কোনো কার্যক্রম ছিল না, অনেকে বলে যে গোপন সংগঠন। জামাত ইসলাম কোনোদিনও সংগঠন ছিল না, সবসময় ওপেন সংগঠনই ছিল, ওপেনই সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারই ভিত্তিতে জামাত ইসলামীর এই ভূমিকায় বর্তমান সময়ে জনগণের মূল্যায়ন আমি মনে করি শতভাগ পজিটিভ। এরা জামাত ইসলামের সক্ষমতা আছে, সাধারণ জনগণ এটা মনে করত, কিন্তু এটাকে বহন করতে পারবে এরকম আস্থাটার কিছুটা সংকট ছিল। জুলাই পরবর্তী জামাত ইসলামীর ভূমিকার কারণে
আমার কাছে মনে হয়েছে জনগণের এই আস্থার সংকটটা দূর হয়েছে। দেশের জনগণ জামাত ইসলামের প্রতি এখন আস্থা রাখতে পারে যে না, জামাতও পারবে, তাদের উপরে যদি দায়িত্ব দেয় তারা সততার সাথে যে কমিটমেন্ট করছে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের মধ্যে তো তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা সম্প্রতি ঢাকার যে মাইলস্টোন স্কুল সেখানে আমরা দেখেছি যে একটা বিমান বিধ্বস্ত অবস্থায় ক্যাপ্টেন সহ সেখানে অনেক ছোট ছোট শিশু বাচ্চা কিন্তু নিহত হয়েছে। অনেকেই বলছে এটাকে যে পরিকল্পিতভাবে নাকি এটাকে ব্লাস্ট করানো হয়েছে বা ওখানে এ ধরনের সংগঠিত হচ্ছে। আপনি আসলে কি মনে করছেন যে আসলে এটা আসলে কি হতে পারে? আসলে আমার জন্য এই ধরনের মন্তব্য করাটা একেবারেই অনুচিত, কারণ ওর সাথে আমার বা আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এখন পলিটিক্যাল বা অন্য কোনো স্বার্থে কেউ যদি বলে যে এটা স্যাবোটাস, এটাও যেরকম ঠিক না, আর একটা দুর্ঘটনা আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বলছে একটা জাস্ট দুর্ঘটনাই, যেটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক। আমরা নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা নিহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই, তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই। যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি তার পোষানো সম্ভব না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, পাশাপাশি যে ক্ষতিটা হয়ে গেছে আল্লাহ যেন সেই ক্ষতি পোষায় দেওয়ার তৌফিক দান করেন। এর বাইরে আর কোনো মন্তব্য করার সুযোগ আমার জন্য নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি জানতে চাই বর্তমান রাজনীতিতে জামায়াত ইসলামের আসলে কি ধরনের কৌশল অবলম্বন করছে বর্তমান রাজনীতিতে? আজকের মিডিয়ার যুগে কৌশল বলতে কিছু আছে বলে আমি মনে করি না, কারণ সবকিছু জামাত বর্তমানে 7 দফা কর্মসূচিকে সামনে নিয়ে জনমত তৈরি করার জন্য চেষ্টা করছে। এই 7 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জামাত মনে করে দেশের রাজনীতিতে এবং রাষ্ট্রীয় কাঠামোতে বড় ধরনের একটা পরিবর্তন আনানো সম্ভব। যদি এই পরিবর্তন না আসে তাহলে জুলাই পূর্ববর্তী সরকার আর পরবর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রায় 2,000-এর মতো তরুণ ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী মানুষ শাহাদত বরণ করেছে যে আন্দোলনে, সেই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন সরকার সেই পূর্বের কাঠামোতেই পরিচালিত হবে, এটা জামাত চাচ্ছে না। জামাত চাচ্ছে পরিবর্তন হয়েছে, পরিবর্তন নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সময়োপযোগী যে ধরনের সরকার প্রয়োজনীয় সংস্কার করে সে ধরনের সরকারের ব্যবস্থা চালু করাটাই জরুরি। এর মধ্যে পিয়ার পদ্ধতি, প্রবাসীদের ভোটার, আরো যা সাধ্য হতে যেগুলো আছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, এগুলো বাস্তবায়ন করাটা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আশঙ্কা রয়েছে আমরা জানতে পেরেছি, কিন্তু আবার এটাকে নিয়ে বিতর্কও অনেকটা রয়েছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। জনমনে এটা প্রশ্ন উঠেছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনে এই সরকারের আমলে কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন? ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আশা ব্যক্ত করি, আশা রাখি যে সরকার তার কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনটা সম্পন্ন করবে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যেটা দেখছি যে পূর্বের পদ্ধতিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই সরকার এটাকে নিরপেক্ষ নির্বাচনে উপস্থাপন করতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। আমরা আশা করব যে সংস্কার করলে দেশের জনগণ ভোট দিতে পারবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এবং অতি দ্রুত করা। এর অর্থ হয় না এটার জন্য অনেক অফুরন্ত সময় তাদেরকে দিয়ে দেওয়া হবে। যে সময় তারা ঘোষণা করছে সেই সময়ের মধ্যেই তারা এই নির্বাচনের কাজ, এই সংস্কারগুলো করে নির্বাচনের কাজ সম্পন্ন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই যে জানেন যে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় সিরাজগঞ্জের 6টি আসন, এই আসনে জামায়াতের আসলে প্রার্থী কয়টি আসনে দেওয়া উচিত বলে বা কিভাবে করছেন? এই আসন ভাগাভাগির বিষয়টা আসলে কিভাবে করছে? আসন ভাগাভাগির বিষয়টা তো এখনো চূড়ান্ত না, কোনো জোটও হয় নাই বা নির্বাচনে কোনো অ্যালায়েন্সও হয় নাই। জামাত ইসলামী সিরাজগঞ্জের 6টা আসনের প্রার্থীর নাম ঘোষণা করছে। এর মধ্যে 3টা আসনের নাম অনেক আগে থেকে ঘোষিত, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, কল্লাপাড়া, সলঙ্গা, বেলকুচি, নাটপুর। সম্প্রতি আগস্ট পরবর্তী সময় আরো 3টা আসনের নাম ঘোষণা করছে, সেটা হলো রায়গঞ্জ, তারাস, শাহজাদপুর আর গাজীপুর সিরাজগঞ্জ সদরের আংশিক। আমরা নির্বাচনের জন্য প্রাথমিক পর্যায়ে যে প্রস্তুতিগুলোর দরকার সেই প্রস্তুতিগুলো গ্রহণ করছি, যাতে যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার হইলে আমরা 6টা আসনে নির্বাচন করতে পারি এবং ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। বর্তমানে নির্বাচন কমিশন নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে যে নির্বাচন কমিশন আসলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচনকে ঘিরে।
আপনি আসলে কি মনে করছেন বা জামায়াত ইসলামী আসলে কি মনে করছে বর্তমান নির্বাচন কমিশনের উপরে কতটুকু আস্থা রাখতে পারছে বা পারবে বলে মনে করেন? আসলে ব্যর্থতা সফলতা কোনো কাজ সম্পন্ন না করা পর্যন্ত তো বোঝা যায় না। যার কারণে জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় সরকারের নির্বাচনের দাবিটা আগে করা হয়েছে। তারা স্থানীয় সরকার নির্বাচন করে প্রমাণ করুক যে একটা স্বচ্ছ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে তারা সক্ষম। যদি এটা করতো তাহলে আমরা প্রমাণ পেতাম যে সরকার সঠিকভাবে নির্বাচন করতে পারেনি। আমাদের দাবি এটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, এর মাধ্যমে তাদের সক্ষমতাটা প্রমাণ করুক। আপনার কাছে আমার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা জরিপ হয়েছে যেখানে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে আসলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে জনগণের মধ্যে, সে বিষয়গুলো নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে জামায়াত ইসলাম বিরোধিতা করেছিল, এছাড়াও ক্ষমতায় আসলে জামায়াতের জন্য নাকি জনগণের ঘুম হারাম হবে, এরকম অনেকেই মন্তব্য করেছেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা জামাত সম্পর্কে ভীতি তৈরি করে দেওয়ার জন্য মানুষের অপপ্রচার ছাড়া আর কিছুই না। ৭১-এর প্রশ্ন আসলে তো এখানে আসলে কথা বলতে হয় খুব সতর্কতার সাথে। ৭১-এ স্বাধীনতা যুদ্ধে জামাত যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু জামাত দলীয়ভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক ছিল না, এটা প্রমাণিত। বিশেষ করে ট্রাইব্যুনালের দ্বন্দ্বপ্রাপ্ত জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের রায় এবং পর্যবেক্ষণ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটা স্পষ্ট যে জামাত বিশেষ প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের সহযোগিতায় এদেশের স্বাধীনতা চায় না, এই জন্য যে তাদের সহযোগিতায় স্বাধীনতা গ্রহণ লাভ করলে এটা স্বাধীন থাকবে না, তাদের করদ রাজ্যে রূপান্তরিত হবে, তাদের আধিপত্য ভূখণ্ডের উপর প্রতিষ্ঠিত হবে, যা বিগত ৫৪ বছর এই দেশের জনগণ হারে হারে অনুভব করছে। এখন দেশের জনগণ অনেক সচেতন। বিশেষ করে সম্ভবত ২০১৯ সালে একটা তালিকা প্রকাশ করেছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, রাজাকারের তালিকা। সেটা তো আওয়ামী লীগ সরকারের আমলই করছিল। সেখানে ১০,০০০ তালিকার মধ্যে ৮,০০০ আওয়ামী লীগের লোক, জামাত ইসলামের মাত্র ৩৭ জন লোক সেখানে তালিকাভুক্ত ছিল, কিন্তু তারা অনেক আগেই ইন্তেকাল করেছে। এখন মানুষ সচেতন না, সচেতন মানুষগুলো এগুলো বোঝে। মানুষকে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ভয় ভীতি দেখিয়ে এদের থেকে দূরে সরে রাখাটা এখন আর সম্ভব না। বিশেষ করে এই যে অপবাদগুলো দেয়, জঙ্গিবাদের তকমা দেয়, ১৭ বছরে জঙ্গিবাদের সাথে জামাত ইসলামকে কোনো সম্পর্ক করতে পারছে? কোনো সম্পর্ক করতে পারে, কারণ এর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি একটা বিষয় আপনাকে বলি, বিগত সরকার জামাত ইসলামের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার, মিথ্যা অপবাদ, কুৎসা রটনা করছে, দেশের জনগণ যদি এটা বিশ্বাসই করতো তাহলে আমরা রাস্তায় বের হতে পারতাম না। আমাদেরকে থুতু দিত, এরপরে জোতা বেটা করতো। কিন্তু তাই কি করছে, আজকে জামাতের যে কোনো নেতৃবৃন্দ যে কোনো জায়গায় গেলে তাদেরকে যেভাবে স্বাগতম জানায়, তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটা গর্ব করেই বলতে হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি তা জনগণের নাই। তাহলে এই ভয়ভীতি দেখার উদ্দেশ্য কি? জামাতকে দমে রাখা। আজকের এই আধুনিক যুগ, প্রযুক্তির যুগে আশা করি এই ধরনের মিথ্যা অপপ্রচার করে ভয়ভীতি দেখায় জামাত ইসলামের কাছ থেকে জনগণকে দূরে সরে রাখতে পারবে না। সে জায়গা থেকে সিরাজগঞ্জ জেলায় আপনাদের রাজনীতিটাকে আসলে অতটুকু মজবুত করতে পেরেছেন এবং আগামীর রাজনীতি আসলে কেমন হতে পারে আপনাদের একটু মন্তব্য করবেন? আপনাকে শুধু একটা তথ্য ইনফরমেশন দিই, পরিসংখ্যান দিই সিরাজগঞ্জের, মানে অ্যাকুরেট না হলে পরিসংখ্যানটা দিই। ২০১০ সালে আমাদের যা জনশক্তি ছিল নেতৃত্ব পর্যায়ে, আমাদের তো স্তর ভিত্তি, প্রথম স্তরের যে জনশক্তি ছিল এই ২০২৫-এ সেই জনশক্তি হচ্ছে তার সাথে ১০ গুণ জনশক্তি, যাতে আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্রের ভাষায় কর্মীবাহী আর অকর্মী, এর সংখ্যা ১০ গুণ বেশি। ১০ টু ২০২৫ জনসমর্থন যেটা, সেটা এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই পরিসংখ্যানের ভিত্তিতে আপনি অনুমান করতে পারেন যে সিরাজগঞ্জে জামাত ইসলামের শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে। এবং এটা একেবারে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত। পাশাপাশি এদেরকে পরিচালনা করার জন্য যে নেতৃত্বের কাঠামো প্রত্যেকটা স্তরে, যে কোনো সময়ের চাইতে সেই নেতৃত্বের কাঠামো অনেক মজবুত। একটা সংগঠনের সুশৃঙ্খল নেতৃত্বর মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। আমরা আশা করি আমাদের সেই সুশৃঙ্খল নেতৃত্ব আছে, জনগণের আনুগত্য আছে, জনশক্তির আনুগত্য আছে। আনুগত্যশীল একটা জনশক্তি দিয়ে সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল যে কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম। আমরা ইনশাল্লাহ সেটা অর্জন করতে পারব। যদি আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আপনি নির্বাচিত হন, জনগণের প্রতি আপনার কি বার্তা থাকবে? কমিটমেন্ট বলতে আমরা আমাদের আমিরে জামাতের যে বক্তব্য, যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, একটা মৌলিক মানবীয় সমাজ কায়েম করব, যে সমাজের মধ্যে মানুষের কোনো বৈষম্য থাকবে না। আর ব্যক্তিগতভাবে আমি যেটা পূর্বের থেকেই যে কমিটমেন্টে দিয়ে এসতেছি, যে আমি সমাজকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এটা জোর দিয়ে জন্য বলতে পারি, আমার দলের মধ্যে চাঁদাবাজ নাই,
আমার দলের মধ্যে মাদক সেবী নেই। অতএব এগুলোকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ। বাদ বাকি আপনাদের সহযোগিতা নেব। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এগুলো দূর হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। পরিশেষে নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের কাছে আপনার কোনো জামায়াত ইসলামীর পক্ষ থেকে বা আপনার দল থেকে কোনো ধরনের বার্তা দেওয়া আছে কিনা আগামী নির্বাচনকে ঘিরে? আগামী নির্বাচনের আমাদের পক্ষ থেকে যেটা বার্তা সাধারণ জনগণের মধ্যে, যে দীর্ঘ 54 বছর একটা ধারা দেখছেন, এবার একটু পরিবর্তনের ধারা এসেন, পরিবর্তন করেন, পরিবর্তনের সাথে থাকেন এবং পরিবর্তন করে সেই পরিবর্তিত সমাজের সাথে নিজেকে উন্নয়নের দ্বারা এগিয়ে নিয়ে যান। এই বার্তাটাই দিতে চাচ্ছি। আপনার সময় এবং বিশ্লেষণের জন্য ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল ইসলাম। আশা করি আপনার বক্তব্য থেকে দর্শকরা দলের অবস্থান এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে এবং জামায়াতের যে কর্মকাণ্ড, যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, আশা করি আগামীর রাজনীতি এবং জনগণের মধ্যে যে বিভ্রান্তি ছিল তা দূরীভূত হবে বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ, অবশ্যই আপনাকে ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা এতক্ষণ শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।